15 বছর দীর্ঘ শাসন আমলে ভারত সরকার তার সাথে বিশেষ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতি কি কি অন্যায় আচরণ করেছে তেমন 10টা উল্লেখযোগ্য পয়েন্ট আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। 1 নাম্বার, হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পতিত হয়েছিল, যেখানে বাংলাদেশ ঢাকা পড়ে যাবেন। আপনি মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব, তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। এ নিয়ে আগেই বিবৃতি দিয়ে ইউনূস সরকারকে নিশানা করেছেন শেখ হাসিনা। এবার অডিও বার্তা দিয়ে আক্রমণ। চিন্ময় কৃষ্ণের জামিন না মঞ্জুর, অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ। প্রতিটায় হিন্দুর উপর নির্যাতন হয়েছে, তখন কোথায় ছিলেন? মোদিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা, তাই আসলে দিয়েছে। এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো। চিন্ময় দাস তিনি সাধু, তাকে সম্মান জানাই, কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন। ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, সেখানে বসে মৌচাকে ঢিল মারছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার 14 গোষ্ঠী ধরানো হয়েছে। উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি বা মেরে ফেলার ভয় অপর্ণা পায় না কখনো। রাজপথে ছিলাম, রাজপথেই থাকবো। আপনার সকলের কাছে আমাদের বড়জোরে আবেদন, কেউ অশান্তি সৃষ্টি করার করবেন না। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে আজকে। মিটিং শেষে সন্ধ্যার পরে আসিফ নজরুল ব্রিফ করেছেন। সেই ব্রিফ তিনি যখন করলেন তখন হয়তো সাংবাদিকদের জটলা ছিল অনেক। ভিডিওতে আমরা যেটা দেখলাম যে সাংবাদিকদের জটলা ছিল, তাই তিনি চিৎকার করে করে কথা বলছেন। আসিফ নজরুল যখন কথা বলেন মাঝে মাঝে তাকে চিৎকার করে করে কথা বলতে শোনা যায়, এবং চিৎকার করে করে ভারতের বিরুদ্ধে যে কথাগুলো তিনি বললেন সেই কথাগুলো চিৎকারের ঢঙে ভারতের কাছে পৌঁছে গেলে আবার ভারত যদি সেটাকে চিৎকারের ঢঙে নেয়, সেটা আবার কোন পর্যায়ে যায়, কোন রসানলের দিকে যায়, ভারত আবার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কতটা চিৎকার করে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিক দলের নেতারা কিন্তু খুবই মার্জিত কথা বলেছেন। তারা বেরিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক এবং বাংলাদেশের মধ্যে ঐক্যের কথা বলেছেন। ভারতের প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা যেমন প্রয়োজন, তেমনি বাংলাদেশের জনগণের ঐক্যের প্রয়োজন। আসিফ নজরুল বললেন যে সব পার্টি মিলিয়ে একটা জনসভা করবেন এবং জনসভা করে ভারতকে এক ধরনের জানান দেওয়া হবে যে বাংলাদেশের সবাই এক হয়ে আছে। কিন্তু আজকের মিটিংয়েই তো বাংলাদেশের 40 ভাগ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যারা করে, যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, সেই আওয়ামী লীগ আজকের মিটিংয়ে নেই। বাংলাদেশের অনেক বড় একটা রাজনৈতিক দল জাতীয় পার্টি আজকের মিটিংয়ে নেই। আওয়ামী লীগের সঙ্গে যে 14 দল ছিল সেই 14 দল আজকের মিটিংয়ে নেই। তাহলে বাংলাদেশের প্রায় অর্ধেক প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো নেই, বাকি অর্ধেকের সঙ্গে এক ধরনের মিটিং হলো, এক ধরনের রাজনৈতিক সমঝোতার কথা তারা বলছেন। কিন্তু ঐক্যটা কি এরকম ভাঙনের মতো ঐক্য প্রয়োজন, নাকি দেশের স্বার্থে বিদেশি শক্তির মোকাবেলার জন্য সবার ঐক্য প্রয়োজন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরকম একটা ক্রান্তি লগ্নে নিজেদের মধ্যে বিদ্বেষ ভুলে আমার মনে হয় যে একটা বড় ঐক্যের প্রয়োজন, যেখানে কেউ আমাদেরকে চোখ রাঙানি দিতে পারবে না। যদিও সেটা প্রত্যাশা করে লাভ নেই, কারণ বর্তমান বাস্তবতায় সেটা সম্ভব নয়। পতিত সরকার, সেই সরকারের সঙ্গে এই সরকার নিশ্চয়ই কোনো ধরনের ডায়লগ, ঐক্যের প্রসঙ্গ তো আসবেই না, থাকতেই পারে না। পুনর্বাসনের প্রসঙ্গ বারবার কথা হচ্ছে, সেখানেও নানা রকমের বিরোধিতা হচ্ছে। কিন্তু এক ধরনের ডায়লগও হতে পারতো, এক ধরনের মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাকি দলগুলোকে পুরোপুরি আওয়ামী লীগের সঙ্গে মিলিয়ে না নিয়ে জাতীয় পার্টিকে ডাকা যেত। জাসদ ওয়ার্কার্স পার্টি সহ যে দলগুলো 14 দলে ছিল সেই দলগুলোকে ডাকা যেত, কিন্তু তারা ডাকেননি। হয়তো মনে করেছেন ডাকা উচিত না, তাই ডাকেননি। যে দলগুলোর সঙ্গে মিটিং করলেন সেই দলগুলোর সঙ্গে মিটিংয়ের রেজাল্ট আসিফ নজরুল যেভাবে দিলেন, তাতে উত্তেজনা আরও বাড়ার কথা। কিন্তু রাজনৈতিক নেতারা যেভাবে বললেন, তাতে এক ধরনের নিজেদের ঐক্যের কথা, এক ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বেরিয়ে আসলো, যেটাই মূলত প্রত্যাশিত। এখানেই রাজনীতিবিদ এবং অরাজনীতিবিদের পার্থক্য। ভারতের সাথে সাম্প্রতিক সময়ের উত্তেজনা খুবই উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে প্রত্যাশিতভাবেই, এবং এই উত্তেজনা কতদূর যাবে আমরা এখনো নিশ্চিত নই, এটা বেশি হবারই কথা। কিন্তু ভারতের দিক থেকে একটা মন্তব্য তাদের হাইকমিশনের কাছ থেকে একটু আলোচনা করা দরকার, এবং এমন প্রশ্ন আরও আসতেই পারে যে শুকনো কথায় ছিঁড়ে ভিজবে কিনা। কেন বলছি সেই জায়গায় আসবো, তার আগে বাংলাদেশ একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনসুলার সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা গতদিন আগরতলায় যেভাবে হামলা হয়েছে আমাদের সহকারী হাইকমিশনে, সেটার প্রতিক্রিয়ায় এটা করাটা খুবই সঠিক সিদ্ধান্ত, এবং এটাও একটা বার্তা গ্লোবালি দেবে যে বাংলাদেশের ভারতীয় উগ্রবাদীদের, ভারতীয় জঙ্গিবাদীদের হামলায়, জঙ্গিবাদের সাথে কেন যেন সারা পৃথিবী শুধু ইসলামিক জঙ্গিবাদ বলছে, নট ট্রু। বিভিন্ন ধর্ম ভিত্তি করে জঙ্গিবাদ হতে পারে, ধর্ম
ভিত্তি করে, হিন্দুত্ববাদ, হিন্দু ধর্ম না, কিন্তু এটাকে ভিত্তি করে তারা তৈরি হচ্ছে। সুতরাং এখানে তাদের হিন্দুত্ববাদী জঙ্গিবাদীরা আমাদের হাই কমিশনে আক্রমণ করেছে এবং তার কারণে আমাদের সেবা বন্ধ করতে হয়েছে। এটা আমাদের জন্য একটা বার্তা গ্লোবালি আমরা দিতে পারি, দেওয়া উচিত হবে। কারণ আমরা দেখেছি এই যে আগরতলার এখানে হামলা হলো, ভারতের বেশিরভাগ পত্রপত্রিকা খুব গুরুত্ব দিয়েছে, আমার খবরটি ছাপেনি। আমি ঘেটে অনেকগুলো জায়গায় যাওয়ার চেষ্টা করলাম এবং খুবই কম ট্রিটমেন্ট দিয়ে ছাপার চেষ্টা করেছে এবং রাদার ভারত এটাতে খুবই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, মানে তারা কঠোরভাবে এটা দমন করার কথা বলেছে, দুঃখ প্রকাশ করেছে, এগুলো দেখানোর চেষ্টা আছে। সো আমাদের উচিত হবে গ্লোবাল কমিউনিটির কাছে এটা পৌঁছে দেওয়া। এটা ভারতকে অন্তত কূটনৈতিক এবং নৈতিকভাবে হলেও বেশ কিছুটা ব্যাকফুটে নেবে, চাপে ফেলবে। চাপ জরুরি, ইন্টারন্যাশনাল রিলেশনসে এভাবেই আসলে কাজ হয়। এর পরবর্তী যেটা দরকারি আলোচনা সেটা হলো আমাদের দেশে যে ভারতের হাই কমিশনার আছেন তাকে তলব করা হয়েছিল, প্রণয় ভার্মাকে তলব করা হয়েছিল আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তিনি সেখানে বৈঠক করেছেন এবং বৈঠক থেকে বেরিয়ে কিছু কথাবার্তা বলেছেন। সেই কথাগুলো আদতে ভারত করবে কিনা সেই ব্যাপারটা একটু দেখা দরকার। আমি এই পড়ি সত্যিকার অর্থে কূটনৈতিক ভাষা তিনি যা যা বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের সম্পর্ক বহুমুখী এবং আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি, আমরা একে শুধুমাত্র একটিমাত্র বিষয় সীমাবদ্ধ করতে পারি না। ভারতের হাইকমিশনার বলেন আমরা সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই। এখানে অনেক বিষয় রয়েছে, অনেক বিষয় একে অপরের উপর নির্ভরশীলতা রয়েছে। পরস্পরের উপর নির্ভরশীলতাকে আমরা উভয় স্বার্থে কাজে লাগাতে চাই। আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো যাতে আমাদের দুই দেশ উপকৃত হয়। এখানে অনেক ইতিবাচক অগ্রগতিও রয়েছে। খেয়াল করি সম্পর্ক বহুমুখী এবং তিনি বলছেন একটিমাত্র বিষয় সীমাবদ্ধ করতে পারি না। আমরা বুঝতে পারি এটাকে দিয়ে তিনি কি ইন্ডিকেট করছেন। মানলাম আমরা সত্যিকার অর্থে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই। অনেক বিষয় আছে, নির্ভরশীলতা রয়েছে, পারস্পরিক নির্ভরশীলতা উভয় স্বার্থে কাজে লাগাতে চাই। মানে ডিপ্লোম্যাটিক ভাষা, কিন্তু সত্যিকার অর্থে এই ডিপ্লোম্যাটিক ভাষাগুলোই দুই দেশের সম্পর্কের ভিত্তি হওয়ার কথা ছিল। বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, এটি নিয়ে প্রায় প্রতিদিনই তুল কালাম কাণ্ড ঘটে যাচ্ছে। দেশের বাইরে যেমন অনেক ঘটনা ঘটছে, আমরা পুরোটা জানতে পারছি না। আবার দেশের ভেতরেও যা কিছু ঘটছে তাও আমরা অনেক কিছু জানতে পারছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় আমাদের যে স্বপ্নের বাক স্বাধীনতা, এরপর গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি যে বিষয়গুলো ছিল, তা এই সময়টিতে এসে মব জাস্টিসের কারণে পুরোটাই একেবারে মুখ থুবড়ে পড়ে গিয়েছে। ফলে শেখ হাসিনার জামানাতে তাকে আমরা যতই ফ্যাসিবাদ বলি, স্বৈরাচার বলি, যা কিছু বলি না কেন, ওই সময়টিতে আমাদের মূল ধারার গণমাধ্যমগুলোতে যেভাবে কথাবার্তা বলা হতো, যেভাবে লেখা হতো, যেভাবে প্রচার এবং প্রোপাগান্ডা চালানো হতো, এবং আমরা যারা সামাজিক মাধ্যমে কথাবার্তা বলতাম, আমাদের যে সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড সেফটি নেট, নিরাপত্তার যে একটা জাল, এটা আমাদের ছিল। যেমন ধরুন আমার কথাই বলি, এখন থানা বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, যে কোনো জায়গায় একটা টেলিফোন করলে আওয়ামী লীগ জামানাতে সেখানে তারা রেসপন্ড করতেন। এর বাইরে ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, এমনকি আমি শুধু নয়, বিএনপির অনেক লোকের সঙ্গে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপির যে ব্যক্তিগত সম্পর্ক,